প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি ভালো আছো। গতদিন তোমাদেরকে আমি 3.6 প্রশ্নমালা শেষ করেছিলাম। প্রত্যেকটা নিয়মের যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে নিয়ে আসছি তোমাদের কাছে 3.7। আশা করি সকলের এই জিনিসটা খুবই ভালো লাগবে। আমি কিছু সুন্দর সুন্দর কথা তোমাদেরকে এখানে বলতে চাচ্ছি। ম্যাথমেটিক্সের কথাই, অন্য কোনো কথা নয়। সেই কথাটা হচ্ছে, আমি প্রথমেই দেখাতে চাচ্ছি সরলরেখার ধনাত্মক অথবা ঋণাত্মক পার্শ্ব এইটা কিভাবে মেজারমেন্ট করা হয়। আমরা যেমন ছোট সময় থেকে যেমন দেখি, আমরা যখন একটু একটু করে বড় হয়েছি, আমাদের হাতের ডান দিকে থাকলে আমরা বলি ডান পাশে, বাম দিকে থাকলে বলি বাম পাশে, মাথার উপরে থাকলে বলি উপরে, নিচে থাকলে বলি নিচে। এই যে প্রকৃতি থেকে শেখা, ডান হাত বাম হাত ইত্যাদি। ডান হাতটাকে যদি বাম হাত বলতাম অথবা বাম হাতটাকে যদি ডান হাত বলতাম, তখন কিন্তু আমরা ওইভাবেই অভ্যস্ত হয়ে যেতাম। ম্যাথমেটিক্স ঠিক তেমনি একটা অবস্থা। আমরা সেই ডান হাত বাম হাত বলার কোনো স্কোপ নাই। এখানে যা আছে তার বাস্তব ভিত্তিক সবসময় আমাদের কাজে লাগে। আমি এই সরলরেখার ধনাত্মক এবং ঋণাত্মক পার্শ্ব বলার আগে প্রথমত একটা যাই কিছু করি না কেন, আমি তোমাদেরকে বলেছিলাম সবসময় অক্ষের সাপেক্ষে আমাদের করতে হয়। আমি অক্ষ এঁকে নিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে দেখো, আমি এক্স অক্ষ এঁকেছি, মূলবিন্দু এঁকেছি। যে কোনো একটি সরলরেখা নিয়ে আমি যাত্রা শুরু করতে চাই। সেই সরলরেখার যে সমতলে আছে সেই সমতলের উপর কোনো একটা বিন্দু নিয়ে, সেই বিন্দুটি কি সরলরেখার কোন পাশে অবস্থান করে, সেই বিন্দুটি কি তার ধনাত্মক পাশে অবস্থান করে না ঋণাত্মক পাশে অবস্থান করে, অথবা মূল বিন্দুর সাপেক্ষে তার অবস্থান কোথায়, সেই জিনিসগুলো আমি খুঁটিনাটি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তোমরা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, এবং এই জিনিসগুলো যদি একটু যত্ন সহকারে দেখো, এইটা অনেকটা নতুনত্ব কিছু পাবে আজকের এই লেকচারে, এটা আশা করি। প্রিয় শিক্ষার্থী, আমি একটি সরলরেখা নিয়ে নিলাম। সেই সরলরেখাটাকে আমি ধরলাম ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। আমরা যে কোনো সরলরেখাকে সবসময় দুইটা প্যাটার্নে লিখি। একটা হলো y ইকুয়াল টু mx প্লাস সি, অথবা ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। যে প্রকারেই লিখি না কেন, আর যদি ছেদ প্রসঙ্গ আসে তাহলেই আমরা চলে যাই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু অন। এই তিনটা প্যাটার্নে লেখার পরিপ্রেক্ষিতে আমি আজকে লিখতে চাচ্ছি এক্স প্লাস বিওয়াই প্লাস সি। সর্বজন স্বীকৃত এবং সবচেয়ে বেশি যে কাজটা আমরা করে থাকি সেইটা আমরা এখানে লিখেছি। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমি একটা ফাংশন আকারে বলতে চাই, তাহলে এখানে এক্স এ ওয়াই ভেরিয়েবল আছে, তাহলে ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি কথাটা বলতে পারি। যখনই আমরা এই কথাটা বলবো, প্রিয় শিক্ষার্থী, এটা একটা কার্তেশীয় সমতল, তোমরা সবাই জানো। এই সমতলের উপর যে কোনো একটা বিন্দু ধরবো, পি অফ এর উপর যে কোনো একটা বিন্দু পি অফ এক্স অন ওয়াই অন। আমি এই বিন্দু দিয়ে পরীক্ষা করব এই বিন্দুটি এই রেখার ধনাত্মক পাশে অবস্থান করে না এই বিন্দুটি এই রেখার ঋণাত্মক পাশে অবস্থান করে। তার জন্য তোমাদের মাঝে আমি কিছু কথা বলতে চাচ্ছি। দেখো, এই রেখার ধনাত্মক পার্শ্ব হচ্ছে এইটা, ধনাত্মক পার্শ্ব হচ্ছে এইটা, আর এর ঋণাত্মক পার্শ্ব হচ্ছে এই। তার একদিকে ধনাত্মক পার্শ্ব, একদিকে ঋণাত্মক পার্শ্ব। আমি এই কথাগুলো ম্যাথমেটিক্যালি দেখাবো, চিত্রের সাপেক্ষে দেখাবো, এবং কথায় কথায় কিভাবে বলা যায় সেইভাবেও বলবো। তিনটে প্যাটার্নে আমি তোমাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে জানো, এ যাবৎকালে যতগুলো ক্লাস আমি করেছি সবসময় কোনো না কোনো সময়ে এই কথাগুলো প্রায় বলা হয়। কোনো রেখার উপর কোনো বিন্দু থাকলে ওই বিন্দু দিয়ে ওই রেখাটা স্যাটিসফাই হয়, অথবা কোনো রেখা যদি কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে তাহলেও ওই বিন্দু দিয়ে ওই রেখাটা স্যাটিসফাই হয়। আমরা পরীক্ষা করতে চাচ্ছি এইটাকে। প্রিয় শিক্ষার্থী, এইটাকে যদি আমরা পরীক্ষা করতে চাই, তাহলে নাম্বার অন ফাংশন অফ পি দ্বারা যদি প্রকাশ করি, অর্থাৎ এই বিন্দুটা দিয়ে যদি এই রেখার কথা কল্পনা করি, এই বিন্দুটা এই রেখার উপর অবস্থান কিনা, তাহা হইলে প্রিয় শিক্ষার্থী, সকলেই আমরা একটা কাজ করতে চাই, অর্থাৎ এই বিন্দু দিয়ে ওই রেখাটাকে স্যাটিসফাই করতে চাই। এই বিন্দু দিয়ে ওই রেখাটা স্যাটিসফাই করা মানেই হচ্ছে, আমি যদি বলি যে এ এক্স অন প্লাস বি ওয়াই অন প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়,
অর্থ হচ্ছে এই ফাংশন অফ পি ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, আমি যে বিন্দুটা নিয়েছি x1 y1 বিন্দু, এই বিন্দুটি ওই রেখার উপর অবস্থান করে। প্রথম আমি দেখাতে চাচ্ছি এই বিন্দুটা যদি ওই রেখার উপর অবস্থান করে, তাহলে এই রেখার অর্থাৎ এর বাম পাশের যে রাশিটা আছে তাকে যদি x1 y1 দ্বারা, বিন্দুটা বলেছি এইটা, x1 y1 দ্বারা স্যাটিসফাই করি, যদি ইহার মান 0 হয়, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যা আছে সেটা যদি হয়, তাহলে আমরা বলবো ওই বিন্দুটি ওই রেখার উপর অবস্থান করে। তাহলে আমার প্রথম শর্ত হইল ফাংশন অফ পি ইকুয়াল টু 0 হলে পি অফ x1 y1 বিন্দুটি, পি অফ x1 y1 বিন্দুটি কোথায়? প্রদত্ত রেখার উপর অবস্থান করে। বিন্দুটি কি হলো? এই যে রেখাটা আমি ধরেছি সেই সরলরেখার উপর অবস্থান করে। কোথায়? এই যে আমি স্যাটিসফাই করে দেখালাম। তাহলে কি হলো? ফাংশন অফ পি, অর্থাৎ যে বিন্দুর কথা বলবো ওই বিন্দুটি সরলরেখার উপর আছে কি নাই সেইটা বলার জন্য, ধরো বিন্দুটা তাহলে এখানে আছে, সেইটা বলার জন্য প্রথমত ওই বিন্দু দিয়ে ওই সরলরেখাটাকে সিদ্ধ করতে হবে। যদি সিদ্ধ হয় তাহলেই বলবো যে ওই বিন্দুটি ওই সরলরেখার উপর অবস্থান করে। তাহলে আমি লিখে নেই পি অফ x1 y1 বিন্দুটি কোন সরলরেখা? ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার উপর অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত। নাম্বার 1। নাম্বার 2, তোমরা একটা জিনিস যখন দেখবা কোনো কিছুর মান যদি 0 হয় তাহলে তার মান 0-এর চেয়ে বড় হতে পারে, 0-এর চেয়ে ছোট হতে পারে। 3টা শর্ত হয় ডাইরেক্ট 0 না হয়ে, অর্থাৎ যদি 0 হতে পারে, মনে করো একজনের সাথে যদি একজনে কম্পেয়ার করো, একটা একটা সমান হতে পারে, একটা একটার চেয়ে বড় হতে পারে, একটা একটার চেয়ে ছোট হতে পারে। আমি এই মুহূর্তে দেখাতে চাচ্ছি যে ফাংশন অফ পি ইকুয়াল টু 0, তাহলে এখানে আমি বলতে চাই ফাংশন অফ পি ইজ গ্রেটার দ্যান 0, আমি এখানে বলতে চাই ফাংশন অফ পি লেস দ্যান 0। 3টা ঘটনা ঘটতে পারে, হয় 0-এর সমান হতে পারে, 0-এর চেয়ে বড় হতে পারে, মানে হচ্ছে ইহা ধনাত্মক হতে পারে, আবার 0-এর চেয়ে ছোট হতে পারে, তার মানে হচ্ছে ইহা ঋণাত্মক হতে পারে। তাহলে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার 0-এর সমান হতে পারে। 3টা অবস্থা যখন তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বলতে চাই ফাংশন অফ পি ইজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ ধনাত্মক অংশ। ধনাত্মক অংশ কোথায়? এই দেখো, তাহলে কোথায় যাচ্ছে? এই বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ যদি কখনো দেখা যায় ফাংশন অফ পি ইজ গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কি হবে? পি অফ x1 y1 বিন্দুটি, পি অফ x1 y1 বিন্দুটি কোথায়? ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই সরল রেখার কোথায়? ধনাত্মক পাশে অবস্থান করে। এই সরল রেখার ধনাত্মক পাশে অবস্থান করে। এই আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদের, দেখো ফাংশন অফ পি ইজ গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে এই কথাটা বলে নাও ax1 প্লাস by1 প্লাস c ইজ গ্রেটার দ্যান 0। ফাংশন অফ পি ইজ গ্রেটার দ্যান 0 হলে ax1 প্লাস by1 প্লাস c ইজ গ্রেটার দ্যান 0। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথম ধাপটা আমরা শিখে ফেললাম যে ওই বিন্দু দিয়ে এই রেখাটা স্যাটিসফাই করলে তার মান যদি 0-এর চেয়ে বেশি হয় তাহলে আমরা বলবো কোথায়? পি অফ x1 বিন্দুটি কোথায়? ওই রেখাটির বা ওই সরলরেখাটির কোথায়? ধনাত্মক পাশে অবস্থান করে। তাহলে পি অফ x1 বিন্দুটি রেখাটির বা সরল রেখাটির কোথায় হবে? ধনাত্মক পার্শ্বে অবস্থান করবে, ধনাত্মক পার্শ্বে অবস্থান করবে। প্রিয় শিক্ষার্থী, এই কথাটা মনে রাখতে পারলেই তোমরা দেখবা একটু পরে আমি সুন্দর সুন্দর এমসিকিউ দেখাবো, সেই এমসিকিউগুলো তোমাদেরকে অতি সহজে 1 সেকেন্ডের মধ্যে তুমি করতে পারবে। নাম্বার 3তে আমি বলেছিলাম ফাংশন অফ পি লেস দ্যান 0, এর অর্থ হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c 0-এর চেয়ে ছোট, অর্থাৎ ঋণাত্মক মান চলে আসছে। যদি কখনো এই ঋণাত্মক মান যদি চলে আসে তাহলে আমরা যে কাজটা করতে চাই সেই কাজটা হচ্ছে ঋণাত্মক মানের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে ইহা ঋণাত্মক মান, অর্থাৎ 0-এর দিকে এদিকে ধাবিত হচ্ছে। তাহলে এইটা কি বিন্দুটা আমি ধরেছিলাম? পি অফ x1 y1, এই বিন্দুটি কোথায় থাকবে? রেখাটির ঋণাত্মক পাশে, রেখাটির ঋণাত্মক পার্শ্বে অবস্থান করবে।
তাহলে সিদ্ধান্তে চলে আসতে পারি। এই সিদ্ধান্ত দিয়ে এমসিকিউ অবশ্যই পরীক্ষায় আসে। প্রথমত তোমাদের প্রথম কথা হচ্ছে যে বলবে যে এত বিন্দুটি এই রেখার কোন পাশে অবস্থান করে, অথবা এই দুইটা বিন্দু দিয়ে বলবে বিন্দু দুইটি রেখার একই পাশে অবস্থান করে না বিপরীত পাশে অবস্থান করে, অথবা বলবে মূল বিন্দু যে পাশে আছে এই বিন্দু দুটি কি সেই পাশে অবস্থান করে কিনা। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে কি, একটা বিন্দু দিয়ে বলতে পারে, দুইটা বিন্দু দিয়ে বলতে পারে, আবার মূল বিন্দুর সাথে সম্পর্ক তৈরি করে বলতে পারে। তিনটা ধাপে এই প্রশ্নটা আসতে পারে। তিনটা ধাপ পরীক্ষা করার প্রথম শর্ত হচ্ছে ওই বিন্দুটি দিয়ে রেখাটাকে সিদ্ধ করে কিনা দেখতে হবে। সিদ্ধ করলে বিন্দুটা বলতে হবে ওই রেখার উপর অবস্থান করে। যদি ওই বিন্দু দিয়ে রেখাটার বসায়ের পরে কোথায় বসাবো, তার বাম পক্ষে যে মানটা আসবে সেই মানটা যদি শূন্যের চেয়ে বড় হয়ে যায় তাহলে ওই বিন্দুটি ওই রেখার ধনাত্মক পাশে অবস্থান করবে। যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে ওই বিন্দুটি কি হবে, তার ঋণাত্মক পাশে অবস্থান করবে। প্রিয় শিক্ষার্থী, এই সুন্দর কথাগুলো যদি তোমরা আয়ত্তে রাখতে পারো তাহলে তোমাদের কখনোই কোনো সমস্যা তোমরা পড়বে না। আসো, এইটার জন্য আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে এটা কে কোথায় অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী, সেই বাস্তব একটা উদাহরণ তোমরা একটু দেখো, তোমাদের জন্য ভালো লাগবে। মনে করো আমি একটি সরলরেখার সমীকরণ দিতে চাই, সেটা হচ্ছে 4x প্লাস মনে করো 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। এই রেখাটির ক্ষেত্রে আমি দুটো বিন্দু দিতে চাই। একটা বিন্দু মনে করো 1 2 আর একটা বিন্দু দিতে চাই 3 4। এই রেখাটির ক্ষেত্রে যখন চাই তখন আমাদের প্রথম কাজ হলো এই সরলরেখার চিত্রটা এঁকে নিতে হবে। কিন্তু পরীক্ষায় লাগবে না। পরীক্ষায় কি করতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। এর প্রথম তোমাদের বাস্তবধর্মী শিক্ষার জন্য, প্র্যাকটিক্যালি শিক্ষার জন্য আমি বলতে চাচ্ছি, যদি এটা চিত্র আঁকতে চাও তাহলে তুমি দেখো এটা x/3 প্লাস y/4 ইকুয়াল টু 1 এই প্যাটার্নে এটা লিখতে পারো। x অক্ষ বরাবর 1 2 3, y অক্ষ বরাবর 1 2 3 4। তাহলে এই হলো, তাহলে এখানে কি পেলাম 3 0, এখানে কি পেলাম 0 4। আমি এখন পরীক্ষা করে দেখাতে চাচ্ছি যে 3 4 বিন্দুটি এই রেখার কোন পাশে অবস্থান করে। আমি বলতে চাচ্ছি 1 2 বিন্দুটি এই রেখার কোন পাশে অবস্থান করে। তাহলে কি হলো, আমি যদি চিত্র দিয়ে বলি, দেখো আমি যদি চিত্র দিয়ে বলি 3 4, তাহলে 3 4 বিন্দুটা কোথায় থাকে, এই জায়গায়। বিন্দুটা কোথায় থাকে, এই জায়গায়। এই জায়গায় কোথায়, ওই রেখার ধনাত্মক পাশে। তাহলে আমার চিত্র এঁকে বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে বলতে হয় ধনাত্মক পাশে। প্রিয় শিক্ষার্থী, সেই সময় কি পরীক্ষায় আমাদের দেয়? কখনোই দেয় না। আমাদের মাত্র 1 মিনিট সময় দেয়। আমরা এই সময়ের মধ্যে চিত্র আঁকা, তৈরি করা, x/a প্লাস y/b ইকুয়াল টু 1, তারপরে বসানো, এটা আমাদের জন্য খুবই জটিল। তাহলে এইভাবে তুমি এটা করবে না। তুমি কিভাবে করবে সেই ব্যবস্থা করছি। আবার আমি আরেকটা কথা বলে নিয়েছি, 1 2 বিন্দু। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো 1 2, তাহলে এটা কোথায় আছে, তাহলে এইটা আছে কোথায়, রেখাটির ধনাত্মক পাশে। এইটা কোথায় আছে, রেখাটির ঋণাত্মক পাশে। আমরা কোন পাশে বিন্দু দুটি অবস্থান করে সেই কথাটা চিত্র থেকে বলে দিলাম। আমরা চিত্র দিয়ে বলতে চাই না, আমরা বাস্তব ধর্মী কথাবার্তা বলতে চাই। এমসিকিউর ক্ষেত্রে শুধুমাত্র 1 সেকেন্ডের মধ্যে তুমি তৈরি করে নিতে পারবা। সেটা হলো, দেখো তোমার প্রথম ধাপটা হচ্ছে, দেখো তোমাকে আমি বলেছি 3 4 বিন্দু। রেখাটা কোথায়, ওই যে রেখাটার বাম পাশে। তাহলে তুমি এভাবে লিখবা 4 × 3 প্লাস 3 × 4 মাইনাস 12। অর্থ হইল ওই সমীকরণের বাম পক্ষে যা আছে সেই জায়গাটিতে কি বসাবো, এক্স এবং ওয়াইয়ের মান। যে বিন্দুটা বলবো সেই বিন্দুর এক্স এর মান অর্থাৎ ভুজ, অথবা সেই বিন্দুর কোটির মান আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে দেখো 13 12 12 24 থেকে 12 গেলে এর মান আসছে কত, 12। এই মানটা কি শূন্যের চেয়ে বড় না শূন্যের চেয়ে ছোট? এই মানটা অবশ্যই শূন্যের চেয়ে বড়। শূন্যের চেয়ে বড় হলে আমি এখনো লিখে রেখেছি, দেখো ওই ফাংশন অফ p ইজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ ওই বিন্দু দিয়ে ওই রেখার বাম পাশে বসানোর পরে যদি দেখা যায় ইহার মান শূন্যের চেয়ে বড় হয়ে যায়। দেখো তো প্রিয় শিক্ষার্থী, শূন্যের চেয়ে বড় এখানে হয়ে গেছে। তাহলে কোথায় থাকবে, ধনাত্মক পাশে। যেটা আমি বাস্তবিক চিত্র দিয়ে বলেছিলাম। তাহলে আমরা চিত্র থেকে বলতে পারি
আবার আমরা এই যে সূত্রটা শিখলাম সেই সূত্রের সাপেক্ষে বলতে পারি। আসো এবার যদি অন টু বিন্দু দিতাম তাহলে আমার 4 ইন্টু অন প্লাস 3 ইন্টু 2 মাইনাস 12, তাহলে আমার কত হলো 6 10 মাইনাস 2, এই মাইনাস 2 কার চেয়ে ছোট? শূন্যর চেয়ে ছোট। অর্থাৎ শূন্যের চেয়ে ছোট হলে আমি বলছিলাম ঋণাত্মক পাশে অবস্থান করবে, তাহলে আমার বিন্দুটা এই দেখো এখানে আছে, অর্থাৎ ইহা ঋণাত্মক পাশে আছে। তাহলে কোনো একটা বিন্দু দিয়ে যদি বলে ওই বিন্দুটি সরলরেখার উপরে অবস্থান করবে না কোথায় ঋণাত্মক পাশে অবস্থান করবে না কি হলো ধনাত্মক পাশে অবস্থান করবে, সেই কথাটা তোমরা সকলে করে নিতে পারবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থী, এরপরে এখন আসো তোমাদের যে জিনিসগুলো পরীক্ষায় আসে সেই জিনিসগুলো তোমাদেরকে আমি বলতে চাচ্ছি। এখন এইবার একটু কথা শুনো, যদি এই রেখাটির ক্ষেত্রেই একটা বিন্দু 3 4 দিল আর একটা বিন্দু মাইনাস ধরো ওই একটা 3 4 দিল আর একটা আমি এখানে ধরে দিচ্ছি, দুইটা একসাথে যদি বলা হয় তাহলে, অথবা এই যে যা বলেছি সেই কথার যদি বলা হয়, যদি বলা হয় যে এত এবং এত বিন্দু দুটি ওই রেখার একই পাশে অবস্থান করে না বিপরীত পাশে অবস্থান করে না কোথায় অবস্থান করে, এই ধরনের কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে তখন তুমি বলবা প্রথম যে বিন্দুটা দেবে সেই বিন্দু দিয়ে রেখাটাকে একবার মানগুলো বসিয়ে দেখতে হবে ইহার মান শূন্যের চেয়ে বড় কিনা, ইহার মান শূন্যের চেয়ে ছোট কিনা। দুই ক্ষেত্রে যে দুইটা বিন্দু দিল উভয় ক্ষেত্রে যদি একই চিহ্ন যুক্ত হয়, প্রিয় শিক্ষার্থী বিশেষ দ্রষ্টব্য লিখে নাও, দুইটি বিন্দু দিয়ে যখন তুমি পরীক্ষা করবে অথবা পরীক্ষায় যখন আসবে দুইটি বিন্দু দিয়ে, আমি কি বলতে চাচ্ছি একটু ভালো করে শোনো, দুইটি বিন্দু দিয়ে যখন পরীক্ষা করবে, পরীক্ষা করার ক্ষেত্রে, আমি পরীক্ষা করার ক্ষেত্রে বলছি কিন্তু করার ক্ষেত্রে দুইটি বিন্দু দিয়ে পরীক্ষা করার ক্ষেত্রে নাম্বার 1, দুইটা বিন্দু দিয়ে ওই সরলরেখার বাম পাশে বসালে যদি চিহ্ন একই হয়, চিহ্ন একই হলে, নাম্বার 2, দুইটার চিহ্ন এক হতে পারে, প্রথমটার চিহ্ন ধনাত্মক হতে পারে, দ্বিতীয়টার চিহ্ন ধনাত্মক হতে পারে, প্রথমটার চিহ্ন ঋণাত্মক হতে পারে, দ্বিতীয়টার চিহ্ন ঋণাত্মক হতে পারে, তখন বলা হয় উভয় ক্ষেত্রে একই চিহ্ন যুক্ত। তাহলে চিহ্ন একই হলে দুইটি বিন্দুর ক্ষেত্রে দিয়ে যদি পরীক্ষা করতে আসে সেই ক্ষেত্রে যদি চিহ্ন একই হয়, তাহলে চিহ্ন একই হলে কি হবে, বিন্দু দুইটি রেখাটির একই পার্শ্বে অবস্থান করবে, বিন্দু দুইটি রেখার একই পার্শ্বে অবস্থান করবে। সেটা যদি ধনাত্মক চিহ্ন হয় ধনাত্মক পাশে, যদি ঋণাত্মক চিহ্ন হয় ঋণাত্মক পাশে, কিন্তু আমাদের বলবে যে ইহারা কি একই পাশে অবস্থান করে না ইহারা কি বিপরীত পাশে অবস্থান করে। আর চিহ্ন যদি বিপরীত হয়, চিহ্ন একই হলে আর চিহ্ন বিপরীত হলে, দেখো সেই ক্ষেত্রে বিপরীত হলে মনে করো প্রথম বিন্দু দিয়ে স্যাটিসফাই করার পরে ধনাত্মক চিহ্ন আসছে, দ্বিতীয় বিন্দু দিয়ে স্যাটিসফাই করার পরে ঋণাত্মক চিহ্ন আসছে, অথবা প্রথম বিন্দু দিয়ে স্যাটিসফাই বা বসানোর পরে যদি ঋণাত্মক চিহ্ন আসে, দ্বিতীয় ক্ষেত্রে যদি ধনাত্মক চিহ্ন আসে, তাহলে কি হলো একটাই ধনাত্মক একটা ঋণাত্মক, অর্থাৎ চিহ্ন বিপরীত হলে বিন্দু দুইটি কি হবে, বিন্দু দুইটি ওই রেখার, যে রেখার সাপেক্ষে বলতে চাচ্ছ ওই রেখার বিপরীত পার্শ্বে অবস্থান করবে, বিপরীত পার্শ্বে অবস্থান করবে। তোমাদের আশা করি এই কথাগুলো সকলের সুন্দর করে বোঝা হয়ে গেল বা সবাই এই কথাগুলো বুঝতে পেরেছো। এই কথাগুলো যদি বুঝতে পারো তাহলে আমি এই সূত্রটা দিয়ে একটা অঙ্ক করে দিই। আমার যে বই, আমি আমার বইয়ের একটা অঙ্ক দিতে চাচ্ছি, সেই অঙ্কটা তোমাদের 1-এর 2 নম্বর অঙ্কটা আমি করে দিতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমি আমার বইয়ের 1-এর 2 নম্বর অঙ্কটা তোমাদের করতে যাচ্ছি। দেখো তো সবাই একটু তাকাও, 1-এর 2 নম্বর অঙ্কটা কি আছে। এই নিয়মের অঙ্ক, যে সূত্রটা আমি পড়ালাম, শুধু একটাই মাত্র তোমাদের টেকনিক শিখালাম, সেই টেকনিকের উপর ভিত্তি করে এমসিকিউ পরীক্ষায় আসবে, তার এমসিকিউ প্যাটার্নের একটা অঙ্ক তোমাদের করাতে চাচ্ছি। -2 3 1-এর 2
-2 3 ও আরেকটা বিন্দু কি আছে 1 -7 বিন্দুদ্বয় কত রেখা দেখো রেখাটা এখানে দেওয়া আছে 3x - 5y 3x - 5y + 2 3x - 5y + 2 = 0 রেখার একই পাশে অথবা বিপরীত পাশে অবস্থান করে। দেখাও যে দেখি দেই তাহলে আর একটু ভালো দেখাও যে এত রেখাটি বিন্দু এত বিন্দুদ্বয় এত রেখার একই পাশে অথবা বিপরীত পাশে, দুইটাই হতে পারে, অথবা বিপরীত পাশে অবস্থান করে। এই দুইটা প্রশ্ন প্রথম আসতে পারে। এই বিন্দু দুইটি এই রেখা দুইটির একই পাশে অথবা বিপরীত পাশে অবস্থান করে, সেই কথাটা তোমাদের এখানে বলা থাকতে পারে। নাম্বার 1। নাম্বার 2, এর সাথে আবার একটু লেস ধরে দিতে পারে। বিন্দু দুইটির মধ্যে কোন বিন্দুটি, এবার বলতে পারে বিন্দু দুইটির মধ্যে কোন বিন্দুটি বা কোন বিন্দুদ্বয়, দুটি হইতে পারে। যে পাশে মূল বিন্দু আছে সেই পাশে অবস্থান করে, তাহলে বিন্দু দুইটির মধ্যে কোন বিন্দুটি যে পাশে মূল বিন্দু আছে সেই পাশে অবস্থান করবে। তাহলে আমি এখানে দুইটা প্রশ্ন করেছি। প্রিয় শিক্ষার্থী, আমি এই প্রশ্নটা সিকিউর জন্য হয়েছে, কারণ দুইটা জ্ঞান আছে এখানে। এমসিকিউর জন্য হলে দুইটা প্রশ্ন করা যেত না, একটা প্রশ্ন করতাম, প্রথম প্রশ্নটাই করতাম, দ্বিতীয়টা আর করতাম না, অথবা শুধুমাত্র দ্বিতীয়টা করতাম। যেটাই করি না কেন, যেটাই বলি না কেন, যেভাবেই বলি না কেন, সব ক্ষেত্রে কিন্তু আমাদের বলার প্যাটার্ন বা বলার এবং জানার জিনিস একই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি তোমাদেরকে এই দুইটা জিনিস একটু পরীক্ষা করে দেখাতে চাচ্ছি এবং আমাদের বইয়ের একটা অঙ্ক হয়ে যাবে। নাম্বার 1, তোমাদেরকে এইমাত্র আমি বললাম যে বিন্দু দিয়ে পরীক্ষা করতে যাবে সেই বিন্দুটা ওই সমীকরণের কোথায় বাম পাশে বসিয়ে দেখবা। আমি প্রথম পরীক্ষা করতে যাচ্ছি 2 3 দিয়ে। 2 3 দিয়ে কোথায় সেই সমীকরণটা, কোথায় এই সমীকরণের বাম পাশে 3 × -2 -5 × 3 + 2। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখো, 3 × 6 আর 15 × 21, 21 আর 2, তাহলে -19 কি হয়ে গেল? <0 হয়ে গেল। আমি যদি প্রথম বিন্দুটি দিয়ে ওই সরলরেখার বাম পাশে বসাই তাহলে ঋণাত্মক চিহ্ন চলে আসছে। দেখি দ্বিতীয় বিন্দুটা দিয়ে একটু যদি বসিয়ে দেখি তাহলে কি আসছে? 3 × 1 -5 × -7 + 2। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এখন দেখতে পাচ্ছি 3 35 আর 3 38 আর 2 40, 40। এই 40 অবশ্যই >0। তাহলে কি আমি সিদ্ধান্তে আসতে পারি যে একটা আছে ঋণাত্মক পাশে, একটা আছে ধনাত্মক পাশে, তাহলে ওই রেখার দুই পাশে অবস্থান করে। দুই পাশ মানে ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে বিপরীত পাশে অবস্থান করে। তাহলে উত্তর হবে একই পাশে অথবা বিপরীত পাশে। আমরা লিখব উত্তর বিপরীত পাশে অবস্থান করে, বিপরীত পার্শ্বে অবস্থান করে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। পরীক্ষায় যদি আসে তাহলে ওই দুইটা বিন্দু ওই সমীকরণের বাম পাশে বসিয়ে দেখতে হবে যে একই চিহ্ন বিশিষ্ট কিনা। তাহলে একই চিহ্ন বিশিষ্ট হলে একই দিকে থাকবে, যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে বিপরীত দিকে থাকবে। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি পরীক্ষা করতে চেয়েছি মূল বিন্দুটি। এখন দেখি আমি মূল বিন্দু দিয়ে করি, এটাকে একটু সরিয়ে লিখি, মূল বিন্দুর সাপেক্ষে। প্রিয় শিক্ষার্থী, তাহলে 0 0 বিন্দু দিয়ে একটু পরীক্ষা করো। 3 × 0 -5 × 0 + 2 = 2 is greater than 0। আমার এখানে দেখা যাচ্ছে 0 0 0 বিন্দু, মূল বিন্দু যেটা, সেই বিন্দুটি
ও কি উত্তর লিখছে না কি করছে বুঝে না। আর যে কোনো একজন কমেন্টে লিখেছো বিন্দু দ্বয় বিপরীত পাশে অবস্থিত, অন -7 মূল বিন্দুটির দিকে অবস্থিত। হ্যাঁ, তুমি উত্তর বলে দিয়েছো, আমি তোমার উত্তরই আমি লিখবো এখন। প্রিয় শিক্ষার্থী, যে বলেছো তাকে ধন্যবাদ। সজীব আলী, তোমাকে ধন্যবাদ, তুমি এখানে উত্তরটা লিখে দিয়েছো। তাহলে তুমি তোমার উত্তরটি আমি বলে দিই, বা আমি যা করতে যাচ্ছি সেই কথাটা তুমি অ্যাডভান্স করে ফেলেছো, তার মানে তুমি এই অঙ্কগুলো করেছো। এবার দেখো, এই ক্ষেত্রে দেখো কোনটার চিহ্ন একই। এই ক্ষেত্রে এইটা দেখো শূন্যের চেয়ে বড়, এটাও শূন্যের চেয়ে বড়, তাহলে এই দুইটা একই। তাহলে মূলবিন্দু যে পাশে আছে ওই রেখাটির -7 বিন্দুটিও সেই একই পাশে আছে, বাকি বিন্দুটি তার বিপরীত পাশে আছে। তাহলে আমরা এই ধরনের কোনো অঙ্ক আসলে তোমরা কি অবশ্যই করতে পারবে? আমি তোমাদের আরও একটা কথা বলে দিই, প্রিয় শিক্ষার্থী, এই জ্ঞানটাই শেষ না, এখানে আরও জ্ঞানের মধ্যে তোমাকে নিয়ে আসতে চাচ্ছি, যাতে করে তোমরা সারা বিশ্বের সাথে কম্পেয়ার করে চলতে পারো। তোমাদেরকে কেউ যেন কখনো ম্যাথমেটিক্সে তোমাদেরকে পিছু ফেলতে না পারে। সেই কারণে এই অঙ্ক দুইটার মধ্যে আরও কিছু জ্ঞান নিহিত আছে, আরও কিছু কথা নিহিত আছে। সেই কথাগুলো তোমাদের দেখাতে চাচ্ছি, বাস্তব চিত্রের সাপেক্ষে দেখাতে চাচ্ছি। আসলে কি বিন্দু দুইটা দুই পাশে অবস্থান করে, না আসলে কি বিন্দু দুইটা একই পাশে অবস্থান করে, আমি তা পরীক্ষা করে তোমাদের দেখাতে চাচ্ছি। দেখো, প্রথম কথা হইল, এই রেখাটাকে চিত্র আঁকতে চাচ্ছি, তাহলে -2, তাহলে x/-2/3 প্লাস y বাই কত থাকবে 2/5। তোমাদের দেখো, আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন তৈরি করা ছেদের ক্ষেত্রে x/a প্লাস y/b = আকৃতির যদি করতে চাই, তাহলে এই ধরনের একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। এই সমীকরণের চিত্রটা আঁকি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য চিত্র আঁকতে গেলে x এর মান -1-এর চেয়ে কম, তাহলে এই এখানে হবে। y এর মান প্লাস, y এর মান হলো প্লাস কত, এটাও দেখা যায় 2/5, আরও কম। এরকম একটা সরলরেখা হলো। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের একটা সরলরেখা হলে মূল বিন্দুটা আছে এখানে 0 0, মূল বিন্দুটা আছে এখানে 0 0, -2 3, x এর মান -2, y এর মান 3, দেখো -2 3, তাহলে -2 3 বিন্দুটা কোথায় আছে? এই রেখার এই পাশে। যে পাশে মূল বিন্দু আছে এই বিন্দুটি তার বিপরীত পাশে অবস্থান করে, সেটা আমার চিত্র অনুযায়ী পেয়ে গেলাম। ওই রেখাটির যে পাশে মূলবিন্দু আছে, ওই রেখাটির যে পাশে মূলবিন্দু আছে, -2 3 বিন্দুটি তার বিপরীত পাশে আছে। কেন আছে? এখানে দেখো, মূলবিন্দুর ক্ষেত্রে ফাংশন অফ পি একটু আগে যা শিখিয়েছিলাম, তার মান 0-এর চেয়ে বড়। এখানে কি ফাংশন অফ পি এর মান 0-এর চেয়ে ছোট। আমরা বলেছিলাম 0-এর চেয়ে বড় হলে এক কথা, 0-এর চেয়ে ছোট হলে আর এক কথা। দেখো, এখানে দুইটা বিপরীতধর্মী চিহ্ন আসছে, তাহলে ওই রেখার দুই পাশে অবস্থান করবে, এ কথাটা আমরা সকলেই বলতে পারি। কিন্তু পাশাপাশি যদি তুমি দেখো on-7, পাশাপাশি যদি তুমি বলো on-7, তুমি বাস্তব চিত্র দিয়ে আঁকো, x এর মান on আর -7, তাহলে on-7 এখানে চলে আসছে। তুমি কি তাহলে বলতে পারো এই রেখা, এই হলো রেখাটি, তার এই পাশে এই দিকে আছে কোনটা 0, এই দিকে আছে কোনটা on-7, তাহলে কি আমি সিদ্ধান্তে আসতে পারি, বাস্তব চিত্র সমন্বিতভাবে বলতে পারি ওই রেখাটির যে পাশে মূলবিন্দু আছে ওই রেখাটির ওই একই পাশেই on-7 বিন্দুটি অবস্থান করে? তাহলে কি দুইটা জ্ঞান তোমাদের সমৃদ্ধ হলো বলে আমি বিশ্বাস করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই জ্ঞানের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসলে তোমরা সকলে ইয়া করে নিতে পারবে বলে আমি বিশ্বাস করি। চলে আসো এবার পরের সূত্রের দিকে ধাবিত হই। তাহলে তোমাদের মনে রাখতে হবে, আমি কনক্লুশন টানি, সবসময় মনে রাখতে হবে, দুইটি বিন্দু দিয়ে যদি পরীক্ষা করতে হয়, দুইটি বিন্দু ওই সরলরেখা যেটা থাকবে তার বাম পক্ষে পাশে এক্সের পরিবর্তে মানে ভুজ যেটা থাকবে সেই ভুজ বসাতে হবে, ওয়ের পরিবর্তে যে কোটি থাকবে সেটা বসিয়ে ইহার মান যদি 0 একই চিহ্ন যুক্ত হয় দুই ক্ষেত্রে, তাহলে বলবো যে ওই রেখার একই পাশে ওই দুইটা বিন্দু অবস্থান করে। যদি ভিন্ন হয় চিহ্ন, তাহলে বলবো ইহারা বিপরীত পাশে অবস্থান করে। এই দুইটা জিনিস তোমরা বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক কিছু শেখা হয়ে গেল, এটা আমি বিশ্বাস করি। তাহলে আমাদের একটা এখানে অল্প কয়েকটা সূত্র আছে, তার মধ্যে প্রথম সূত্রটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারলাম বলে আমি মনে করি। তোমরা বাসায় একটু দেখলে
বা না দেখলেও চলবে, তোমরা এইগুলো পারবে। এবার আসো আমরা অন্য কথায় বলি, সেটা হচ্ছে আমার এই প্রশ্নমালার বেসিক যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আসতে চাচ্ছি। কোনো সরলরেখার উপর অথবা যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু হতে কোনো রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বের করতে চাচ্ছি। কি হলো কথাটা? আমরা সব সময় এক বিন্দু থেকে আরেক বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারতাম। কোথায়? 3.1 প্রশ্নমালায় আমি তোমাদের শিখিয়েছি। দুইটি বিন্দুর মধ্যে, সরি আমি শিখাই না, আমার সহকর্মী শিখিয়েছেন, দুইটি বিন্দুর মধ্যে মধ্যকার দূরত্ব PQ। আজকে আমি সেখানে শিখাতে চাচ্ছি বিন্দুর থেকে বিন্দুর দূরত্ব না, বিন্দু থেকে রেখার দূরত্ব। সেই বিন্দুটা ধরে নিলাম P of XY বা X1 Y1 বিন্দু। এই বিন্দু থেকে একটা রেখা, এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বের করতে চাচ্ছি। রেখাটা ধরো AX প্লাস BY প্লাস C = 0। কি করে একটা বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বের করতে হয়, সেই কাজটাই তোমাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, যেভাবেই যা করতে চাই না কেন, সব কিছু নির্ভর করে অক্ষের উপর। আমি অক্ষের সাপেক্ষে চিত্র এঁকে তোমাদের এই প্রমাণটা দেখাতে চাচ্ছি। তার আগে আমি এই সূত্রটা লিখে নিয়ে যাচ্ছি। D = যে সমীকরণ থাকবে, সেই সমীকরণকে কি করতে হবে? যে বিন্দু দিয়ে তুমি বিন্দু থেকে লম্ব দূরত্ব চাচ্ছ, সেই বিন্দু দিয়ে স্যাটিসফাই করে তার মডুলাস ডিভাইডেড বাই x এর সহগের বর্গ, y সহগের বর্গ, তার উপর স্কয়ার রুট। যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোনো রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে ওই বিন্দু দিয়ে ওই রেখাটা স্যাটিসফাই হবে, ডিভাইডেড বাই x এর সহগের বর্গ প্লাস y সহগের বর্গ। এই কথাটা তোমাদেরকে আমি এখন বোঝাতে যাচ্ছি বা তৈরি করতে যাচ্ছি। সূত্র কিভাবে আসে সেটা একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, যখনই আমি এটা করব তখনই তোমাদেরকে মনে রাখতে হবে অক্ষ। এই অক্ষটা আমি নিয়ে নিচ্ছি, দিস ইজ অক্ষ। এই অক্ষের সাথে আমি একটি সরলরেখা নিলাম। সরলরেখাটি হলো AX প্লাস BY প্লাস C = 0। এইটা আমি একটু মুছে দেই, এটা তো আমার ভবিষ্যতে লাগবে। এই কথাটা আমি এটুকু দরকার নাই, এখানে একটু জায়গা পরিষ্কার করি। কোনো সরলরেখা যখন আমি গ্রাফে আঁকতে চাই, তখন শর্টকাট মেথড 9-10-এ তোমরা শিখে আসছো y = ফাংশন অফ x আকৃতির তৈরি করে x এর বিভিন্ন মানের জন্য y এর আনুষঙ্গিক মান নির্ণয় করে তখন তুমি এক এক করে সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক বসিয়ে সরু পেন্সিল দিয়ে আমরা বলি তাহলে যোগ করো, যোগ করলে সরলরেখা। ইয়া অনেক কষ্টসাধ্য, ইহা অনেক সময় সাপেক্ষ। আমরা সেই কাজ এখন আর করব না, কারণ তোমরা এখন আর সেই ছোট বাচ্চা নেই, তোমরা অনেকটা বড় হয়ে গেছো। সেই ক্ষেত্রে আমরা যে কোনো সমীকরণ আঁকতে গেলে আমরা সব সময় এই কাজটা করে নেই। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সহজে চিত্র আঁকার জন্য তোমরা যখন সেকেন্ড ইয়ারে যাবে তখন তোমাদের যোগাশ্রী প্রোগ্রাম নামে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার সেই একই কথা বলবো, যদি এটা আমি কখনো পড়াই তখন দেখবা তোমাদের এই সুন্দর কথাগুলো সেখানেও আমরা বলতে চাই। এইটা দিয়ে যত সহজে মানে সমীকরণের চিত্র আঁকা যাবে, অন্য কোনোভাবে করা যাবে না। এইটাকে তাহলে আমি লিখতে চাই, এইটা সমান আমি লিখতে চাই x/-c/a প্লাস y/-c/b = 1। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি এখন চিত্রের দিকে নিয়ে যেতে চাচ্ছি। আসলে বাস্তব চিত্র যদি আঁকি তাহলে x এর বাম দিকে, এবং এটা বাস্তব চিত্র যদি আঁকি তাহলে তোমাদের এই পাশে আঁকতে হয়। এইটা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে। আমি তোমাদেরকে এই জায়গাটা এভাবে লিখে নিতে চাচ্ছি। তোমরা যদিও এই কথাটা এই পাশে আসে না, কিন্তু আমরা এই কথাটা ধনাত্মক দিকের সাথে কল্পনা করে এখানে লিখছি, তোমাদের প্রমাণটা দেখাতে আমার জন্য সহজ হবে। আর যদি এই পাশে চিত্রটা আঁকি তাহলে তোমাদের জন্য একটু কষ্ট হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি এইখানে চিত্রটা আঁকতে চাচ্ছি। আমরা শিখিয়েছি x/x অক্ষের ছেদের অংশের পরিমাণ প্লাস y/y অক্ষের ছেদের অংশের পরিমাণ = 1। সেটা হলে বাস্তবিক চিত্র আসে, এরকম চিত্র আসার কথা। তখন আবার এরপর লম্ব টানা ইত্যাদি তোমাদেরকে খারাপ লাগতে পারে। আমি সেই কারণে তোমাদেরকে চিত্র ডান দিকে নিয়ে গেলাম, এবং এখানে একটা বিন্দু ধরে নিলাম x1 y1। এই বিন্দু থেকে এটাকে নাম দিলাম A, এইটার নাম দিলাম B।
এই বিন্দু থেকে এবি রেখার উপর লম্ব আঁকতে চাচ্ছি। তাহলে কি হলো, যে কোনো বিন্দু থেকে যে কোনো রেখার উপর অঙ্কিত লম্ব আঁকতে চাচ্ছি এবং সেই লম্ব দূরত্বটা বের করব বলে। আসো তাহলে আমি একটা লম্ব টানি, পিএন লম্ব টানি। কি টানছি? পিএন লম্ব টানি। প্রিয় শিক্ষার্থী, এবার আমি পিএ এবং পিবি যোগ করি। তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি ক্লাস 3 অথবা 4-এ। সেখানে তোমরা জেনে আসছিলা ত্রিভুজের ক্ষেত্রফল কি। তোমরা সেখানে বলেছিলা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণন উচ্চতা। তোমরা যখন একটু একটু বড় হলে তখন তোমাদের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল বিভিন্নভাবে তোমরা প্রকাশ করলে। যখন তোমরা ক্লাস 8-এ চলে আসছো তখন ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের ছিল অর্ধ পরিসীমা দিয়ে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি তার স্কোয়ার রুট। আরেকটু বড় যখন হলে তোমরা যখন 3.3 প্রশ্নমালায় পড়েছ তখন ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বলেছ হাফ। এরপরে নির্ণয়কের চিহ্ন দিয়ে x1 y1 অন, x2 y2 অন, x3 y3 অন এভাবে বলেছ। তুমি যদি ত্রিকোণমিতি শিখে আসো 7.6 মালায় সেখানে তুমি শিখেছ 7.7 প্রশ্নমালায় তুমি শিখেছ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু যে কোনো দুই সন্নিহিত বাহু ইন্টু তার মধ্যবর্তী কোণের সাইনের গুণফল। আসো প্রিয় শিক্ষার্থী, যখন যেমন লাগে আমরা তখন সেই সূত্রটাকে কাজে লাগাবো। এই মুহূর্তে আমি বের করতে চাচ্ছি ত্রিভুজ ক্ষেত্র পিএবি। ত্রিভুজ ক্ষেত্র পিএবি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমি এই উচ্চতাটাকে ডি দ্বারা প্রকাশ করি। তাহলে এইটা ইন্টু পিএন। তাহলে কি হলো? হাফ এবি ইন্টু ডি। স্বভাবত কারণেই আমাদের মাঝে এখন দরকার হয়ে আসছে এবি এর দূরত্ব। এখন দেখো আমি তোমাদের এবি এর দূরত্বটা একটা জায়গা থেকে একটু তৈরি করে নেই। এবি এর এটুক মুছে ফেললাম, ওই শুধু ওইটুক থাক। আমি এখন একটা দরকার নেই, আমি এখন একটা দূরত্ব বের করতে চাচ্ছি। এ থেকে বি এর দূরত্ব, দুইটি বিন্দুর মধ্যকার দূরত্বের সূত্র হচ্ছে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। সেই দৃষ্টিকোণ থেকে তুমি দেখো, সেই দৃষ্টিকোণ থেকে তুমি এই কথাটা করতে পারো এবং এখান থেকে তুমি লিখতে পারো সি স্কোয়ার বাই এ স্কোয়ার, সি স্কোয়ার বাই বি স্কোয়ার এর রুট। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি সি স্কোয়ার কমন নাও আর যদি লসগু করো তাহলে তুমি দেখো সি বাই এ বি স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি লসগু করে একটু কমন নিয়ে যতটুক বর্গমূল করা যায় সেটুক করে দিয়েছি। তোমাদের কারো যদি সমস্যা থাকে তারা লিখতে পারো সি স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এই একটা লাইন বেশি লিখে নিতে পারো। না লিখলে অসুবিধা নাই, তোমরা অনেক বড় বিধায় তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থী, আসো এবার আর একটা কথা বলি। এই আর একটা কথা হচ্ছে, তাহলে আমি কি এখানে লিখে নিতে পারি হাফ ইন্টু সি বাই এ বি স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডি। তাহলে আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে পেয়ে নিলাম। কিভাবে? সেই ছোট ক্লাসের জ্ঞান, যে ক্লাসে তুমি অনেক ছোট ছিলা, সেই ছোট জ্ঞানটাকে কাজে লাগিয়েছি। তাহলে আমার উত্তরটা হলো 1/2 ইন্টু সি বাই এ বি স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডি হলো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখনকার জ্ঞানের দিকে আসি। ত্রিভুজ ক্ষেত্র পি এ বি সমান হাফ ইন্টু নির্ণয়কের ক্ষেত্রে যদি তুমি লেখো তাহলে x1 y1 অন মাইনাস সি বাই এ 0 অন, আরটা হলো 0 মাইনাস সি বাই বি অন। আসো প্রিয় শিক্ষার্থী, আমরা নির্ণয়কের যে বিস্তারে সূত্র দেখিয়েছিলাম, সম্ভবত আমি এটা তোমাদেরকে পড়িয়েছিলাম ম্যাট্রিক্স এবং নির্ণয়কের ক্ষেত্রে, সেই কাজটাই আমি এখন তোমাদের শেষ করতে চাচ্ছি। এখন দেখো হাফ ইন্টু আমি এটাকে প্রথম নির্ণয়কের চিহ্ন দিয়ে রেখে দিলাম আপাতত, বা থার্ড ব্র্যাকেট দিয়ে আঁকতে চাচ্ছি। পরে তোমাকে একটু কথা বলে নিয়ে দেখো, তোমরা যখন বিস্তার করো যা দিয়ে গুণ করবা ওই
রো এবং ওই কলাম বাদ যাবে, তাহলে আমার আসছে 0 প্লাস সি বাই বি মাইনাস y1 ইন্টু তাহলে আমাদের আসছে মাইনাস সি বাই এ প্লাস 1 ইন্টু দেখো সি স্কোয়ার বাই এ বি মাইনাস 0। প্রিয় শিক্ষার্থী সকলের জন্য এই কথাটা, এই সূত্রটা একটু ভালো করে তাকাও, তোমাদের অনেক কিছু এখান থেকে হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? হাফ কি দেখতে পাচ্ছি? সি এক্স অন বাই বি প্লাস সি ওয়াই অন বাই এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, সি স্কোয়ার বাই এ বি। এখন এই কথাটা দেখো, নিচের প্রশ্নে লসাগু করলে এবি হয়, উপরের প্রশ্নের সবগুলোর সাথে সি আছে, তাহলে আমি হাফ সি বাই এবি এইটাকে একটু বাইরে নিয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী। তাহলে লসাগু করলে এ এক্স অন প্লাস বি ওয়াই অন প্লাস সি কথাটা লিখতে পারি। এখন আসো তোমাদের একটা সুন্দর কথা বলি, আমরা যখন ক্ষেত্রফল বের করি সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখা যায় ক্ষেত্রফলের চিহ্ন মাইনাস চলে আসছে, তখন আমরা বলি ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। আমি এই মুহূর্তে এই ঋণাত্মকটা যাতে না হয় তখন আমি একটা চিহ্ন পাল্টে দিব, এইটার পরিবর্তে আমি লিখব হাফ সি বাই এ বি ইন্টু মডুলাস অফ এ এক্স অন বি ওয়াই অন প্লাস সি। তাহলে আর তোমার কোনো সমস্যা থাকবে না, কারণ এই যে পরম মানের চিহ্নটা লিখলাম, এই পরম মানের চিহ্ন দিয়ে তুমি বলতে পারবা ইহার মান ধনাত্মক, তাহলে তোমার ওই কথা বলা লাগবে না ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, ক্ষেত্রফল সর্বদা ধনাত্মক। প্রিয় শিক্ষার্থী, আমি কি একটা ক্ষেত্রফল পেলাম এই, আর একটা ক্ষেত্রফল পেলাম এই, কার? একই ত্রিভুজের ক্ষেত্রে দুই জায়গা থেকে দুইটা ক্ষেত্রফল পেয়ে গেছি। দুই জায়গা থেকে যেহেতু দুইটা ক্ষেত্রফল পেয়ে গেছি, আমি এই দুইটা ক্ষেত্রফলের পরস্পর সমান এই কথাটা বলে নিতে পারি। তাহলে আমি এই কথাটা একটু বলে নেই, তোমরা একটু তাকাও। দেখো দুই ক্ষেত্রে একই ত্রিভুজ, তাহলে আমরা হাফ সি বাই এ বি স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডি সমান হাফ সি বাই এ বি মডুলাস অফ এ এক্স অন বি ওয়াই অন প্লাস সি। তাহলে আমরা এই দেখো এইটুক একই জিনিস, উভয় পক্ষ থেকে এই জিনিস বাদ দিতে পারি, কখনোই কাটাকাটি দিয়ে বাদ দিবা না, এমনি তুমি এটা ভাগ করে বাদ দিবা। তাহলে আমরা পেলাম এ এক্স অন বি ওয়াই অন প্লাস সি তার মডুলাস ডিভাইডেড বাই এক্সের সহগের বর্গ ওয়াই সহগের বর্গ তার উপর স্কোয়ার রুট। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি প্রথম এসেই তোমাদের সূত্রটা লিখে নিয়েছিলাম, যে কোনো বিন্দু থেকে যে কোনো রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে ওই বিন্দু দিয়ে ওই রেখাটা স্যাটিসফাই হবে ডিভাইডেড বাই এক্সের সহগের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গ তার উপর কি লিখেছি? স্কোয়ার রুট। তোমরা কি সকলে ব্যাপারটা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, কারণ তোমাদের কথা তো আমি আর শুনতে পাচ্ছি না, তোমরা কিভাবে বলবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আমরা আরেকটা ধাপে চলে যাই। তাহলে কি হলো? যে কোনো বিন্দু থেকে যে কোনো রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বের সূত্র তোমাদের ওই যে ডান দিকে লিখে রাখলাম। আসো এর সাথে আরেকটু লেজ আছে, সেই লেজটাও এবার একবারে তৈরি করে দেই। সেটা হচ্ছে দুইটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, এই একটা রেখা একটা রেখা, সমান্তরাল রেখা হওয়ার বৈশিষ্ট্য কি তোমাদের কি মনে আছে প্রিয় শিক্ষার্থী? অবশ্যই থাকা উচিত। সমান্তরাল সরলরেখা বৈশিষ্ট্য হচ্ছে এই রেখার সমীকরণ যদি এরকম হয়, এই রেখার সমীকরণ হবে C2 = 0। তোমাদের সকলের মনে আছে দুইটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ওই রেখাদ্বয়ের মধ্যে শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য থাকবে। মনে আছে কি? গত 3.6 প্রশ্নমালায় পড়িয়েছিলাম। তাহলে একটা ধ্রুবক C1 আর একটা ধ্রুবক C2। আমি এই রেখার উপর যে কোনো জায়গায় একটা বিন্দু ধরে নিতে চাই, P of x1 y1। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে শিখিয়েছি যে কোনো রেখার উপর কোনো বিন্দু থাকলে ওই বিন্দু দিয়ে ওই রেখাটা স্যাটিসফাই হয়। তাহলে আমি এটা দিয়ে এটাকে স্যাটিসফাই করি, a x1 প্লাস b y1
প্লাস C2 ইকুয়াল টু 0। ভবিষ্যতে প্রমাণের স্বার্থে আমি লিখে নিতে চাচ্ছি এইটা ইকুয়াল টু মাইনাস C2। ভবিষ্যতের প্রমাণের স্বার্থে এই কথাটা লিখে নিলাম। আশা করি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আসো এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব যে কথা, দুইটি সমান্তর রেখার মধ্যবর্তী দূরত্ব একই জিনিস নির্দেশ করে। এই রেখা থেকে এই রেখার দূরত্ব যে কথা, এই রেখার উপর যে বিন্দু আছে সেই বিন্দু থেকে এই রেখার উপর যে অঙ্কিত লম্ব দূরত্ব একই কথা নির্দেশ করে। তাহলে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে, এই বিন্দু দিয়ে এই রেখাটা স্যাটিসফাই হবে ডিভাইডেড বাই এক্স এর সহগের বর্গ ওয়াই সহগের বর্গ তার উপর স্কয়ার রুট। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই পি অফ এক্স অন ওয়াই অন বিন্দু থেকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি অন রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব আমি করে ফেলেছি। এখানে দেখো একটু আগে আমি এই জায়গাটুক সমান লিখেছিলাম মাইনাস C2, তাহলে এইটা আর এইটা একই জিনিস, মাইনাস C2 প্লাস সি অন তার মডুলাস ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই কথাটা এখানে লিখে নিতে পারি। একটু সাজিয়ে লিখতে চাই, চেহারাটা সুন্দরের জন্য আমরা সবাই সুন্দরের পূজারী, সেই কারণে চেহারাটা সুন্দর বানিয়ে দিলাম। কারণ সিয়নটা 1 নং সমীকরণ, তাহলে 1 নং সমীকরণটা আগে আসুক, 2 নং সমীকরণটা পরে আসুক। তাহলে আমি দেখতে পাচ্ছি দুইটি সমীকরণ, দুইটি সমান্তরাল সরলরেখার সমীকরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ধ্রুবকের অন্তর। এই দেখো, এক ধ্রুবক থেকে আরেক ধ্রুবকের বিয়োগফল। তাহলে C1 মাইনাস C2 ডিভাইডেড বাই এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গ তার উপর স্কয়ার রুট। সিদ্ধান্ত আসো, দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ওই রেখাদ্বয়ের ধ্রুবক অংশের বিয়োগফল, এই যে ধ্রুবক C1 মাইনাস C2 ডিভাইডেড বাই এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গ তার উপর স্কয়ার রুট। এই কথা তো সবাই তোমরা বুঝতে পারলে, এই কথাটা সবাই তোমরা বুঝতে পারলে এইটা আমি ভাবতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার সকলের দৃষ্টি আকর্ষণ করি। আমি আমার বইয়ের দুইটা অঙ্ক তোমাদের করে দিতে চাই, সেই দুটো অঙ্ক একটু দেখো, এর সাথে রিলেটেড। তাহলে আমরা বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব পেলাম, সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব পেলাম, আর বিন্দুগুলো রেখার কোন পাশে অবস্থান করে সেটা পেলাম। আর একটা সূত্র আছে, এইটা আমি পরের ক্লাসে করাবো। আজকে আমি এই সূত্র যা বলালাম তা দ্বারা আমি কি করতে চাচ্ছি, দুইটা দেখো, আমি তা দ্বারা তোমাদের তৈরি করতে চাচ্ছি দুইটা অঙ্ক। এখন দেখো, একটা অঙ্কে তাহলে আমি দূরত্ব এখানে পেলাম, লিখে রাখি একটু তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। দেখো, আমি আমার বইয়ের তোমাদেরকে প্রথম নিয়ে যেতে চাচ্ছি 9-1, পরে আবার পিছনে ব্যাক করব। আপাতত 9-1 এর সাথে রিলেটেড অঙ্ক দেখো। 9-1 আছে মূলবিন্দু হতে 7 একক দূরে অবস্থিত, মূলবিন্দু হতে 7 একক দূরবর্তী, মূলবিন্দু হতে 7 একক দূরত্বে বা দূরবর্তী 3x minus 4y plus 7 equal to 0 রেখার সমান্তরাল দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ বা সমান্তরাল রেখার সমীকরণ, এই কথাটা এখানে বলেছি। কি বলছে, সমীকরণ নির্ণয় করো। দেখো, আমার প্রশ্ন লিখে ফেলেছি, আমার বইয়ের আমি 9-1 নম্বর অঙ্ক লিখেছি। দেখো কি বলেছি, মূলবিন্দু হতে 7 একক দূরবর্তী এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। এত রেখার সমান্তরাল রেখা, প্রথমেই তোমাকে গতকালকেও বলেছিলাম, ফার্স্ট টার্গেট হচ্ছে ম্যাথমেটিক্স সেই ভালো পারবে যে অঙ্কর প্রশ্ন দেখে বুঝতে পারে কোন পথে অগ্রসর হতে হবে, যে অঙ্কের প্রশ্ন দেখে বুঝতে পারে কোন পথে অগ্রসর হতে হবে। এখানে একটা রেখার সমান্তরাল আর একটা রেখার কথা বলেছি। তাহলে আমরা সমান্তরাল রেখার কথা যদি বলি,
আর কোনো কোনো সময় এই অঙ্কটাই আবার এত রেখার সমান্তরাল না বলে লম্ব রেখার সমীকরণ, আমার বইতে লম্ব আছে, আমি একটু বানিয়ে দিলাম সমান্তরাল রেখা। সমান্তরাল হোক আর লম্ব হোক, দুইটা জিনিস দিয়ে দুইটা করব। আমি সমান্তরাল জায়গায় লম্বের জায়গায় সমান্তরাল লিখে ফেলেছি, আমি সমান্তরাল দিয়ে এই অঙ্কটা করতে চাচ্ছি। তাহলে দেখো 3x উত্তর, তুমি দেখো 3x মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার, এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ, রেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, বইয়ের সাথে হুবহু যদি মিলে দিতাম তাহলে এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ লিখতাম, কারণ আমার এখানে সমান্তরাল না দিয়ে লম্ব রেখা আছে। সমান্তরাল রেখার সমীকরণ যা আছে ঠিক তাই, শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য থাকবে। প্রিয় শিক্ষার্থী, মূলবিন্দু থেকে এই রেখার উপর এই রেখাটার নাম দাও 1। এখন বলছে মূলবিন্দু থেকে 7 একক দূরবর্তী, মূলবিন্দু থেকে 7 একক, তার কি হবে 0 0 বিন্দু হতে 0 0 বিন্দু হতে 1 নং রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব। 1 নং রেখা এটা ধরছি, রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, অঙ্কিত লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। অঙ্কিত লম্ব দূরত্বের সূত্র তোমরা সবাই জানো, তাহলে বলো 3 × 0 - 4 × 0 প্লাস কে ডিভাইডেড বাই x এর সহগের বর্গ y সহগের বর্গ তার উপর রুট। এইটা সমান তোমার এখানে বলা আছে 7। প্রিয় শিক্ষার্থী, এই ব্যাপারে কি কারো কোনো প্রশ্ন আছে? তাহলে কি আমরা মডুলাস অফ কে ইকুয়াল টু বলতে চাই 5 × 7 = 35, তাহলে কে সমান পাবো প্লাস মাইনাস 35। 1 নং সমীকরণে কে এর মান যদি বসাই, 1 নং সমীকরণে যদি কে এর মান বসাই, তাহলে আমি আমার সমীকরণটা পেয়ে যাচ্ছি। তাহলে আমার উত্তরটা হচ্ছে কি 3x - 4y প্লাস মাইনাস 35, 3x - 4y প্লাস মাইনাস 35। প্রিয় শিক্ষার্থী, যদি বইয়ের সাথে আগে এটা লিখে নেই, তাহলে এখানে আসতো প্লাস মাইনাস 35, উত্তরটা আসতো প্লাস মাইনাস 35। এই হয়তো আমাদের উত্তর। তাহলে এই জায়গায় এটা। আর যদি এইখানে যদি সমান্তরাল রেখা না দিয়ে লম্ব বলতাম, তাহলে সব কিছু ঠিকঠাক। লম্ব হলে তোমার একটু কথা দেখো, তখন তোমার সমীকরণটা দাও তো 4x + 3y + k = 0। সেই ক্ষেত্রে তোমার উত্তরটা হয়তো 4x + 3y ± 35 = 0। তাহলে সমান্তরাল থাক আর লম্ব থাক, এইটা কিছুই আসে যায় না। সমান্তরাল অথবা লম্ব থাকা কোনো কিছু আসে যায় না। যেভাবেই হোক না কেন, একই অঙ্ক দিয়ে আমি সমান্তরাল করলাম, একই অঙ্ক দিয়ে আমি তোমাদের লম্ব করলাম। তার মানে তোমার 9 এবং 12 নম্বর অঙ্ক, আমার বইয়ের 9 এবং 12 নম্বর অঙ্ক তোমাদের হয়ে গেছে। এবার তোমাদের নিয়ে আসতে চাচ্ছি আর একটা অঙ্ক দিয়ে, ছোট্ট একটা অঙ্ক, তোমাদের মাত্র 2 মিনিট লাগবে, একটু তাকাও। সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। তাহলে আমার ধারাবাহিকতা বজায় থাকে। 6 নম্বর অঙ্কে বলা আছে AB বিন্দুটি, কত কত, একটা হলো 3x - 4y, 3x - 4y + 1 0, এবং আরেকটা আছে হলো 4x + 3y, 4x + এবি বিন্দুটি এত এত বিন্দু হতে সমদূরবর্তী। কোথায়? ওই যে এই বিন্দুটি এত এবং এত রেখা দ্বয়ের সমদূরবর্তী হলে প্রমাণ করো যে কি কি প্রমাণ করতে বলছে? a + 7b = 0, আর একটা হলো 7a - b + 2 = 0। এই দুইটা প্রমাণ করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য দুইটা কথা আবার একটু না বললেই নয়। যে কোনো বিন্দু থেকে যে কোনো রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব। আমি প্রথম উত্তর লিখি, দেখো এ বি বিন্দু হতে কোন রেখা? 3x - 4y + 1 = 0 রেখার উপর লম্ব দূরত্ব।
প্রিয় শিক্ষার্থী, লম্ব দূরত্বটাকে আমরা করে ফেলি। তাহলে 3a মাইনাস 4b প্লাস 1 তার মডুলাস ডিভাইডেড বাই 3a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার তার রুট। একটা পার্ট হয়ে গেল। দ্বিতীয় পার্টটা হচ্ছে ওই একই কথা, এবি বিন্দু হতে কত রেখা 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব দূরত্ব, এই দুই দূরত্বের কথা বলেছে সমান। তাহলে লম্ব দূরত্ব কত হবে 4a প্লাস 3b প্লাস 1 ইকুয়াল টু 4a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার তার রুট এই। প্রিয় শিক্ষার্থী, সকলেই তোমরা ব্যাপারটা জানো। এখন এই লম্ব আর এই লম্ব, দুই লম্ব সমান, তাহলে আমরা কি বলতে পারি প্রশ্ন মতে। এখন এখানে আমরা বলতে চাই প্রশ্ন মতে কি বলতে চাই একটু দেখো। 3a মাইনাস 4b প্লাস 1a মডুলাস ডিভাইডেড বাই 3a স্কোয়ার প্লাস মাইনাস 4a স্কোয়ার রুট ইকুয়াল টু 4a প্লাস 3b প্লাস 1 ডিভাইডেড বাই 4a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার তার রুট। তোমরা এখন যদি সিম্পলিফাই করো তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো সেই কাজটা করি। সিম্পলিফাই করলে 3a, এটা কিন্তু 13 না, 3a মাইনাস 4b প্লাস 1 এইটুক আর এইটুক আগে থেকেই বাদ দিতে পারি। আর দুই পাশে যেহেতু মডুলাসের চিহ্ন আছে ইকুয়াল টু আমরা লিখতে চাই 4a প্লাস 3b প্লাস 1। এবার দেখো, একবার ধনাত্মক চিহ্ন নিয়ে পাই, একবার ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই। ধনাত্মক চিহ্ন নিলে তুমি পাচ্ছ পজিটিভ চিহ্ন নিয়ে 3a মাইনাস 4b প্লাস 1 ইকুয়াল টু 4a প্লাস 3b প্লাস 1। তুমি যদি এক পাশে নিয়ে আসো তাহলে মাইনাস a মাইনাস 7b ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, a প্লাস 7b ইকুয়াল টু 0। তাহলে তোমার একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন নিয়ে যদি পাও লেখো তাহলে তুমি আরেকটা কথা পাবে, দেখো সেটা হচ্ছে মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1। তাহলে 7a মাইনাস b প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমার যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা কি হয়ে গেল? অবশ্যই হয়ে গেছে। তোমরা তাহলে আমি যে দুইটা সূত্র শিখালাম সেই দুইটা সূত্রের অ্যাপ্লিকেশন তোমাদের শিখিয়ে দিলাম। 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক তোমাদের হয়ে গেল, এই অঙ্কের নিয়ম হয়ে গেল। এরপরে আমি তোমাদের আগামী যেদিন আবার ক্লাস পাই সেই ক্লাসে তোমাদের পরবর্তী যে আরেকটা সূত্র আছে, দুইটি রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পড়ে এর সাপেক্ষে যে অঙ্কগুলো করা লাগে সেই অঙ্কগুলো আগামী দিন করে দেব। এই প্রত্যাশা রেখে সবাই বাসায় থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা করি, এবং সাথে সাথে আমি যা পড়ালাম এইগুলো একটু ভালো করে পড়লে তোমাদের জন্য অনেক উপকার হবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে অনেক 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 ধন্যবাদ।